Good evening, everyone, and welcome to Munshi Presents 100 BDHR powered by Munshi HR Solutions Limited in association with College FM 101.6 বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি নাহিদ আফরোজ সুমি এবং যাকে সহযোগিতা করার জন্য এই জায়গাটাতে থাকি তিনি আমাদের সাথে আছেন। অর্থাৎ আমি বলছিলাম আমাদের যে কথাটা আমি আসলে সবসময় বলতে ভীষণ পছন্দ করি যে আমরা এমদাদ স্যারের গ্রুপে যারা কাজ করে থাকি তাদের সবার ভীষণ পছন্দের একজন মানুষ মিস্টার এমদাদুল করিম, যিনি গ্রুপ হেড অফ এইচআর মুন্সি। 17 বছরের কর্মজীবন এমদাদ স্যারের এবং এই শব্দটা ব্যবহার করতে আমি খুব ভালোবাসি, কিন্তু স্যার মাঝে মাঝে বলেন যে সুমি কেন এই শব্দটা। তো সেই জায়গা থেকে মনে হয় যে আসলে এমদাদ স্যার শুধু নিজের জীবন আলোকিত করেননি, তিনি আসলে আমরা যারা তার সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করি বা সহযোগী হিসেবে কাজ করি তাদেরকেও আলোকিত করেন। তাই বলতে চাই যে তার 17 বছরের একটা বর্ণাঢ্য কর্মজীবন এবং এই কর্মজীবনে তিনি বেশ কটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন, যার মধ্যে তিনি হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন হিসেবে কাজ করেছেন লোটো বাংলাদেশে। তিনি বাটা বাংলাদেশ, এপিলিয়ান গ্রুপ, ভিএলআরটেক্স, ঢাকা রিজেন্সি এবং আহসানিয়া মিশনের সুনামের সাথে কাজ করেছেন। স্যার অ্যাসোসিয়েট মেম্বার বিএসএইচআরএম, ইসি অ্যান্ড ফাউন্ডার মেম্বার এইচআর ক্লাব এবং ফেলো মেম্বার বোল্ড। স্যার আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আরো একটা সন্ধ্যা আমরা শুরু করলাম। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো তুমি? আমিও ভীষণ ভালো আছি স্যার, এবং আরো একটা সন্ধ্যা শুরু করলাম যেহেতু, সো ভালো লাগাটা ক্রমশ বাড়বে সেটা আমার বিশ্বাস। কারণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ, আজকে কয়েকবার এই কথাটা স্যার বলছিলেন যে আজকের টপিকটা কিন্তু সুমি ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আমার দর্শকদের জন্য এবং শ্রোতাদের জন্য জানিয়ে দিই যারা এই মুহূর্তে কলেজ এফএম 101.6 আমাদেরকে শুনছেন এবং সেই সাথে মুন্সি এইচআর সলিউশনস লিমিটেডের এবং কলেজ এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজে যারা দেখছেন সবার জন্য জানিয়ে দিতে চাই আজকের টপিকটি হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যালেন্ট রিটেনশন। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের এইচআর ক্লাব, এইচআর পরিবার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোস্তফা আরিফ মাহমুদ, যিনি জিএম অ্যান্ড হেড অফ হিউম্যান রিসোর্সেস রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং সেই সাথে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আনিসুর রহমান খান, যিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিকন গ্রুপ। আমি বরাবরের মতোই এমদাদ স্যারের মাধ্যমে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানাতে চাই। থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ। আনিস ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? সরি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনছি ভাই। আরিফ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আরিফ ভাই শুনতে পাচ্ছি, খুব ক্লিয়ার। জি জি ক্লিয়ার। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শুরু করতে চাই যারা আজকে দর্শক আমাদেরকে দেখছেন এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভে এবং কালার্স এফএম রেডিওতে আমাদেরকে শুনছেন এবং ইউটিউবে দেখছেন, সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। বেসিক্যালি আজকে আমাদের সুমি একটু পরেই বলবে, আজকে আমাদের আমরা যে পর্বটা শুরু করেছিলাম আজকে সেটার আজকে একেবারে শেষ পর্বে আমরা এসেছি। আমরা একটা সাময়িক বিরতি যাব, সুমি ডিটেলস সেটা সম্বন্ধে বলবে, কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে আনিস ভাই এবং আরিফ ভাইকে একটু পরিচয় করে দিতে চাই। আনিস ভাই আপনি কেমন আছেন? আনিস ভাই। সরি এমদাদ ভাই, আমি একটু কথা শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি। জি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো, ধন্যবাদ এমদাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে যদি আনিস ভাইকে সুমি একবার পরিচয় করিয়ে দিয়েছে, তারপর আমি সবার উদ্দেশ্যে একবার আনিস ভাইকে আরো একবার পরিচয় করে দিতে চাই। আনিস ভাই উনি বর্তমানে কাজ করছেন বিকন গ্রুপে। উনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এইচআর এবং অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করছেন। উনি দীর্ঘ 23 বছরে কাজ করেছেন ওরিয়ন ফার্মার সাথে, এবং তার এইচআরে আমরা একসাথে আসলে এইচআর ক্লাবে একসাথে বিএসএইচআর আমরা একসাথে কাজ করি। হি অলসো দ্য ফাউন্ডার মেম্বার অফ এইচআর ক্লাব বাংলাদেশ এবং অ্যাসোসিয়েট মেম্বার অফ বিএসএইচআরএম, লাইফ মেম্বার অফ বাস এবং লাইফ মেম্বার অফ বিএসটিকিউএম। আরিফ ভাই যদি আমরা এইচআর এক্সপার্টিজ এরিয়া বলি তাহলে উনি ট্রেনিং এবং ডেভেলপমেন্টে খুব কাজ করতে পছন্দ করেন, যেটা সেলস টিমকে ফোর্সকে ডেভেলপ করতে, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট নিয়ে উনি কাজ করেন, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, এমপ্লয়ি রিলেশনস, পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে উনি কাজ করতে পছন্দ করেন। আমি আবারও মুন্সি এইচআর সলিউশনস এবং কালারসামের পক্ষ থেকে আনিস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামে আসার জন্য। আরিফ ভাই আসসালামু আলাইকুম। আরিফ ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই,
কেমন আছেন? জি আরিফ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে আমি আজকে খুব এক্সাইটেড এই জন্য আমি আজকে দুইজন মানুষকে পেয়েছি একেবারে ফার্মা থেকে, যারা ফার্মাতেই দীর্ঘদিন কাজ করেছেন। এখন দুজনে 23 বছর 46 বছরের অভিজ্ঞতা আজকে আমাদের স্টুডিওর মধ্যে কিন্তু বসে গিয়েছে। তো এই মুহূর্তে আজকে আমাদেরকে যারা দেখছেন, যারা ফার্মাতে এইচআর ডেভেলপ হতে চায়, তাদের জন্য একটা বিশাল সুযোগ তাদের কাছে প্রশ্ন করে তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে আরিফ ভাইকে একটু পরিচয় করে দিতে চাই। যদিও সুমি বলেছে যে আরিফ ভাই বর্তমানে রেডিয়েন্ট ফার্মাতে কাজ করছেন জিএম এবং হেড অফ হিউম্যান রিসোর্স হিসাবে। দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতায় উনি কাজ করেছেন রোশের সাথে। আমরা জানি রোশ এটা সুইজারল্যান্ড বেসড কোম্পানি, বর্তমানে রেডিয়েন্টের সাথে কাজ করছেন। হি ইজ অলসো দ্য ইসি অফ আমাদের এইচআর ক্লাব বাংলাদেশে আছে ফাউন্ডার মেম্বার হিসাবে। উনি বিএসএইচআরএম এ আছেন। এবং আরিফ ভাই যে জায়গাটা, উনি বেসিক্যালি একজন এইচআর জার্নালিস্ট হলেও উনি যেটাতে উনিও খুব পছন্দ করেন সেলস ফোর্সকে ট্রেনিং করতে এবং পারফরমেন্স ম্যানেজমেন্টকে নিয়ে কাজ করতে। আজকে আমরা আলোচনায় শুনবো, কারণ দুইজনের অনেক বেশি অভিজ্ঞতা পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার। এবং এইচআরে আসলে আমাদের সবার যে একটা কম্পিটেন্সি কিন্তু মানে একটু কম থাকে, আমি যদি বলি এটাকে হলো কম্পেনসেশন ম্যানেজমেন্ট। এটাতে আরিফ ভাই অনেক ভালো। তো আজকে যদিও আমাদের টার্গেট হলো পারফরমেন্স ম্যানেজমেন্ট এবং ট্যালেন্ট রিটেনশনকে নিয়ে, আমি মূল পর্বে যাওয়ার আগে সুমির কাছে আবার ফিরে যেতে চাই। সুমি। ধন্যবাদ স্যার, এবং আমার পক্ষ থেকেও স্যারদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং সেই সাথে আমি সবসময় বলি যে আমি একটা ছোট মানুষ, এবং ছোটদের আসলে নানা রকমের প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আমি একটু জানতে চাই যে আসলে এইচআরকে প্রফেশন হিসেবে নেওয়ার চিন্তাটা কিভাবে করেছিলেন। খুব শর্টলি শুনতে চাবো। আমি শুরুতেই আনিস স্যার আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ সুমি। এইচআর এ কেন এসেছি তার আগে আমি একটু ধন্যবাদ দিতে চাই মুন্সি এইচআর সলিউশন লিমিটেডকে। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার অতি প্রিয় বন্ধু এমদাদ ভাইকে। ধন্যবাদ দিতে চাই সদাহাস্যোজ্জ্বল সুমিকেও। স্পেশালি থ্যাঙ্কস আমার অতি প্রিয় বন্ধু, দীর্ঘদিনের বন্ধু আরিফ ভাইকে। সেই সাথে দর্শকদেরকে যারা আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তো আসলে এইচআর এন্ড অ্যাডমিনে কেন এসেছি, এই প্রশ্নটা যখন এসেছি তখন তো ওইভাবে প্ল্যান করে আসা হয় নাই। তবে এখন মনে হয় যে এইচআর এন্ড অ্যাডমিনিস্ট্রেশনে আসার পেছনে আমার ক্যারিয়ার যে লাইফটা আছে, ক্যারিয়ার জার্নিটা আছে, এবং আমার জীবনের যে পারপাসটা ছিল সেই পারপাস কারণেই আসলে হয়তো আমি এইচআর এ এসেছি। ছোটবেলা থেকেই আসলে আমি খুবই সদাহাস্যোজ্জ্বল ছিলাম, আমি অনেক বিনয়ী ছিলাম, কর্মঠ ছিলাম। আমি খুব অল্পতেই মানুষের ভালোবাসা অর্জন করতে পারতাম, মানুষের বিশ্বাস অর্জন করতে পারতাম। হয়তো এই ক্যারেক্টারটাই একটা বড় কারণ। আর এছাড়াও 23 বছর আগে যখন আমি প্রথম আমার কর্মজীবনে আসি, তখন আমি প্রথম আমার ইন্টারভিউ একটা ফার্মা ইন্ডাস্ট্রি থেকে হয়। এবং ওই ফার্মা ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে আমি প্রথম আমার যিনি ইন্টারভিউ করেন তিনি আমাদের বর্তমান পিকন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সম্মানিত মোহাম্মদ দেবাদুল করিম সাহেব। তো উনি আমাকে জিজ্ঞেস করে একটা ইন্টারভিউ বোর্ডে যে তুমি কেন আসলে জবে আসতে চাও। তো আমি তখন বলেছি যে আসলে স্যার আমি অনেক বড় হতে চাই, এটা হচ্ছে আমার প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে যে আমি আসলে আমার পরিবারের জন্য কিছু করতে চাই, আমি কন্ট্রিবিউট করতে চাই, সোসাইটির জন্য কন্ট্রিবিউট করতে চাই, আর বিশেষভাবে মানুষের জন্য আমি অবশ্যই কিছু করতে চাই, কন্ট্রিবিউট রাখতে চাই। এটা জেনে উনি আমাকে বললেন যে গুড, তুমি যদি মানুষের জন্য করতে চাও তাহলে সবার প্রথমে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার জন্য তোমাকে কিছু একটা করতে হবে। তুমি যদি এই প্রফেশনে, বিশেষ করে তোমার এই কর্মজীবনে যদি তুমি সফল হতে পারো, তাহলে তুমি মানুষের জন্য করতে পারবে, তোমার জন্য তো হবেই, তোমার পরিবারের জন্য করতে পারবে, সোসাইটির জন্য করতে পারবে। কাজেই তুমি যত বেশি যোগ্যতা অর্জন করতে পারবে তত বড় তুমি হতে পারবে। তো স্যারের এই যে কথাটা যে যত বড় হতে পারবে তত বেশি তুমি তোমার জন্য, পরিবারের জন্য, সোসাইটির জন্য, মানুষের জন্য করতে পারবে, তো তোমার স্বপ্নটি পূরণ হবে। স্যারের এই অ্যাডভাইস, স্যারের এই কথাটা আসলে আমাকে অনেক অনুপ্রাণিত করেছিল। এখনো স্যারের সেই অ্যাডভাইস নিয়ে চলছি, শিখছি, নিজেকে করছি, এগিয়ে চলছি। এই জন্য এইচআরে আসা।
সবারই আসলে এই যে গুরু থাকেন, সেটা শিক্ষাগুরু হোক এবং কাজের ক্ষেত্রে গুরু হোক, তাদের প্রত্যেকটা কথা আসলে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভীষণ রকম অনুপ্রাণিত করে আমাদের, এবং যে কারণে ওই অনুপ্রেরণা বা ওই ভালো লাগা থেকে আমরা একটু একটু করে সামনে এগিয়ে যাই। অনেক ধন্যবাদ স্যার আপনার জার্নি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবারে আমি আরিফ স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, সেই 23 বছর আগে যদি একটু ফেরত যাই, কেন আসলে এই পথে হেঁটেছিলেন? আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মুন্সি এইচআর সলিউশনকে, যারা নিয়মিত এইচআর কে সবার সামনে পরিচয় করে দিচ্ছেন এবং অনেকগুলি ফ্রুটফুল প্রোগ্রাম আপনারা করেছেন এবং অনেক রিনাউন্ড ব্যক্তিত্ব যারা এইচআর এ কাজ করেন তাদের মাধ্যমে আমাদের অনেক যারা শ্রোতা দর্শক তারা অনেক উপকৃত হয়েছে। আসলে ঠিক যেমনটি বলছিলেন আনিস ভাই, ঠিক সেরকমই আসলে কারো ডেভেলপমেন্টের ব্যাপারে কারো ইন্সপিরেশন ছাড়া আসলে মানুষ কিন্তু এরকম ড্রাইভ দিতে আসলে একটু তাদের জন্য খুব সুবিধা হয় আর কি। যে যেমন কোন ইন্সপিরেশনাল লিডারের সঙ্গে যদি কেউ অ্যাটাচড হতে পারে, যেমন আপনারা যে প্রোগ্রামগুলি করছেন এখানে অনেক বড় বড় লিডাররা এসছেন, তাদের কথা অনেকে শুনেছেন, সেখান থেকে যদি কিছু ইন্সপিরেশন পান, অনেকে কিছু স্বপ্ন বুনবেন, সেই স্বপ্ন থেকেই আস্তে আস্তে তারা হেঁটে হেঁটে তাদের লক্ষ্যে পৌঁছে যাবে যদি তার ওই রকম মানে মনোবল থাকে, কনফিডেন্স থাকে এবং সে শিক্ষার আগ্রহটা থাকে। তো ডেফিনেটলি যারা শুনছেন এবং আপনাদের প্রোগ্রামটা আমি সবসময় শুনি, ডেফিনেটলি এখানে অনেক কিছুই আলোচনা হয় যেটা আমাদের মানে শেখার তো শেষ নেই। তো আমার জার্নির ব্যাপারেও সেরকম একজন ব্যক্তিত্ব যিনি আমাদের চেয়ারম্যান এখন, জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহিদি। উনি একজন ফার্মা ইন্ডাস্ট্রিতে একটা আইকন বলবো আমি। উনি নিজেও ফার্মাসিস্ট, ঢাকা ইউনিভার্সিটি। স্যার কাছে প্রথম যখন ভাইবা দিই, আমার মনে আছে ইট ওয়াজ 1996 শেষের দিকে। তো তখন হয়তো বিসিএস এর জন্য পড়াশোনা করছি, হঠাৎ করে আমি দেখলাম যে ইটস এ মাল্টিন্যাশনাল কোম্পানি, রোশ, তখন এটা একটা সায়েন্টিফিক অফিস ছিল ধানমন্ডি 2 নম্বর রোডে। তো আমি কিন্তু বেসিক্যালি আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন সেলস, এবং স্যারই আমাকে হাতে ধরে বলেছে যে তোমার ভিতরে আমি যে সম্ভাবনা দেখতে পাচ্ছি, তুমি যদি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট বা এইচআর এ ক্যারিয়ার করো, আমাকে অপশন দিয়েছিলেন। ওকে ফাইন, তুমি সেলসে কাজ করছো, কিন্তু তোমার যে আমি ট্রেড দেখি, তুমি ইউ ক্যান বি এ ভেরি গুড ট্রেনার। তো আমার কিন্তু জীবনের চাকা ওইখানে ঘুরে যায়। এবং তখন এলি ওয়াকিল নামে এক ভদ্রলোক, উনি রোশের ট্রেনিং ম্যানেজার ছিলেন, উনি আমাকে হাতে খড়ি দেন এই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের থেকে। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে নতুন করে এমবিএ করি, মেজর ইন হিউম্যান রিসোর্স। এইভাবে আমার যাত্রা শুরু ইন এইচআরএ। এবং এই জন্য আমি খুব কৃতজ্ঞ আমার স্যারের কাছে, যিনি স্যার আমাকে দেখতে পেরেছিলেন আমার ভেতরে যে না, আমি হয়তো এই প্রফেশনে ভালো করব। তো এরকম একজন মেন্টর কিন্তু আসলে সবারই দরকার, এবং এই ইন্সপিরেশনটা সবারই আমার মনে হয় দরকার। এইভাবেই আমার জার্নি শুরু হয়েছে। আমি বিশ্বাস করি যে আপনারা যেমন ভাবে ইন্সপিরেশন নিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন, তেমন ভাবে আসলে আমাদের প্রজন্মকে এবং নতুন প্রজন্মকেও আপনারা আসলে তেমন ভাবেই সহযোগিতা করছেন, ইন্সপায়ার করছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। আমি মূল আলোচনায়, মূল আয়োজনেই চলে যাব, কিন্তু তার আগে আমার শ্রোতাদের জন্য এবং দর্শকদের জন্য জানিয়ে দিতে চাই যে আপনার জীবনকে সহজ করে তোলার জন্য পাশে রয়েছে মুন্সি এইচআর সলিউশনস লিমিটেড। 2015 সাল থেকে বিপিও, রিক্রুটমেন্ট, ফরেন সেকেন্ডম্যান, পেরোল আউটসোর্সিং ও থার্ড পার্টি ম্যান পাওয়ার আউটসোর্সিং সার্ভিসগুলো খুব সহজেই পাচ্ছেন মুন্সি এইচআর সলিউশনস লিমিটেডের কাছ থেকে। আওয়ার ভিশন টু provide world-class workforce solutions to local and multinational organizations. Munshi HR Solutions Limited, a concern of Munshi. Thank you so much যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, দেখছেন আমাদের এই আয়োজন এবং শুনছেন, সবসময় সাথে থাকবেন এটাই প্রত্যাশা করি। এবং আজকের আয়োজনটিতে যদি কোনো প্রশ্ন আপনার মনে
এসে থাকে কথা শুনতে শুনতে, তাহলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনি জানাতে পারেন। এবং সেই সাথে যদি মনে করেন যে এই আয়োজনটি আপনি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন, সেই সুযোগটিও রয়েছে, শেয়ার অপশনে আপনি শেয়ার করে ফেলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আরো একবার আমাদের সাথে জয়েন করার জন্য। স্যার, আমরা আমাদের আয়োজনের টপিকের দিকে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সুমি। আসলে আমি খুব মজা করে আনিস ভাই এবং আরিফ ভাই দুজনের কথা শুনছিলাম। তাদের জীবনের স্বপ্ন থেকে গাছে কতটুকু আশা, ইন্সপিরেশন থেকে আমরাও আসলে এভাবেই কিন্তু সামনে সবাই এগোচ্ছি। আসলে একজন কোম্পানিতে আমরা যখন একটা এমপ্লয়িকে রিক্রুট করি, একটা রাইট রিক্রুটমেন্ট আমাদের জন্য যেমন একটা চ্যালেঞ্জ থাকে, তেমনি কিন্তু সেই লোকটাকে রিক্রুট করার পরে তারপরে তাকে ফোস্টারিং করা, প্রপার একটা পারফরমেন্স ম্যানেজমেন্ট এবং তাকে অ্যাকুইজিশন করাও কিন্তু আমাদের এইচআর জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো আজকে প্রথমে আমি আনিস ভাইয়ের কাছে চলে যেতে চাই। আনিস ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আনিস ভাই, জি শুনতে আনিস পাচ্ছি। ভাই, আপনি যদি আমরা শুরু করতে চাই। আচ্ছা, বেসিক্যালি একটা বড় সুযোগ আজকে আমাদের জন্য। একটা হলো আপনারা দুইজনই আজকে, আনিস ভাই এবং আরিফ ভাই দুইজনই এক্সপার্ট ইন দা পিএমএস এরিয়াতে, এবং পারফরমেন্স ম্যানেজমেন্ট, ট্যালেন্ট, রিটেনশন দুইটা একদম পাশাপাশি জড়িত। আসলে আমরা অনেক কষ্ট করে রিক্রুট করি, তারপরে আমরা কিন্তু তাদেরকে রাখতে পারি না। আমাদের হয়তো পারফরমেন্স ম্যানেজমেন্টে ঘাটতি থাকে, অথবা সেখানে পারফরমেন্স ম্যানেজমেন্ট থেকে রিওয়ার্ডিং এ ঘাটতি থাকে, তারপর আমরা ট্যালেন্ট হারাই ফেলি, মানে অ্যাকুইজিশন রাখতেই পারি না তখন। তো এই ক্ষেত্রে আপনার দীর্ঘ 23 বছর থেকে আপনি কাজ করেছেন, আপনি কিভাবে চিন্তা করেন যে আমরা এজ এ এইচআর হিসাবে আজকে যারা দেখছে তাদের জন্য কিভাবে সাজেস্ট করবেন যে পারফরমেন্স ম্যানেজমেন্টকে কিভাবে নিয়ে কাজ করলে আমরা ট্যালেন্টকে রিটেনশন করতে পারি? জি আনিস ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ইমদাদ ভাই। একটু আমি আমার স্লাইড শেয়ার করতে চাই, আমার প্রেজেন্টেশনটা। ক্যান আই শেয়ার ইট? জি জি, পারমিশন করা আছে। থ্যাংক ইউ। তো আমি আসলে আমার টপিকে যাওয়ার আগে একটু আমাদের অহংকার, আমাদের দেশ বাংলাদেশ, আমরা সবাই জানি, এই বাংলাদেশ নিয়ে বলি। আসলে তো বাংলাদেশ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য একটা গর্বের দেশ। এদেশে জন্মেছি, এদেশকে অত্যন্ত ভালোবাসি। এদেশের মানুষ শান্তিতে থাক, এদেশ পৃথিবীতে একটা মাথা উঁচু করে থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা। তো ভালো লাগে যখন শুনি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো আসলে পৃথিবীর যে ইকোনমি, সেই ইকোনমিতে দেখা যায় যে এখন বাংলাদেশ কিন্তু সবচেয়ে ইমার্জিং ইকোনমি, এবং সেখানে দেখা যায় যে আমরা কিন্তু ওয়ার্ল্ডস 8th লার্জেস্ট কান্ট্রি উইথ 160 মিলিয়ন পপুলেশন। শুধু তাই নয়, যে বাংলাদেশ ফাস্ট গ্রোয়িং ইকোনমি উইথ কনসিস্টেন্ট জিডিপি গ্রোথ অফ ওভার 7%. JP Morgan and Merrill Lynch consider Bangladesh to be the next Asian success story. Standard Chartered has included Bangladesh in the prestigious 7% club, and Bangladesh is the second largest apparel exporter and 8th largest remittance recipient in the world. এবার আসি একটু বাংলাদেশের মধ্যে যে সেক্টরে আমরা কাজ করি, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক সাকসেস রয়েছে। তো সেই সাকসেসের মধ্যে আমি এখানে তিনটা খুব বড় সাকসেসকে দেখিয়েছি। একটা হচ্ছে যে evolve from an import dependent to self reliant and now export oriented sector. Bangladesh is our pharmaceutical industry is the only Bangladesh is the only LDC that has a well developed pharma sector. At present we are exporting almost 150 countries. So যদি খেয়াল করি আমরা যে আসলে বাংলাদেশ অনেক জায়গাতে কিন্তু পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, অনেক জায়গাতে কিন্তু আমাদের গর্ব করার মতো জায়গা আছে। ফার্মা ইন্ডাস্ট্রি এত একটা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিকে বলা হয় যে দ্য মাল্টি-বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কারেন্ট সাইজ হচ্ছে অলমোস্ট 2,05,000 million. Industry growth 15.6% CAGR, and expected growth is 15% plus for the next 5 years.
একটা ওভারভিউ আছে এখানে ফার্মা ইন্ডাস্ট্রি। তো যেহেতু আমরা অ্যালোপ্যাথিক সেক্টরে আছি এবং আপনারা জানেন যে অলমোস্ট ম্যানুফ্যাকচারার আছে এখানে 257, রেজিস্টার্ড ড্রাগ আছে 29,000 প্লাস, টোটাল জেনেরিক্স প্রোডাক্ট আছে অলমোস্ট 3,600, and retail pharmacy almost 1,13,000 রয়েছে। একটা টেবিল শেয়ার করলাম, যে টেবিলটাতে দেখা যাচ্ছে যে এখানে 2013 থেকে 2018 সালের একটা কম্পারিজন দেখানো হয়েছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি গুলো কিন্তু এখন বাংলাদেশের জিডিপি কে এক্সিড করে যাচ্ছে। জিডিপি যেখানে বাংলাদেশের নমিনাল জিডিপি 2017 and 18 এ 13.9 অথবা 2016-17 এ 14, সেখানে কিন্তু ফার্মা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রোথ 31%, 20% এরকম পার্সেন্টে কিন্তু আগাচ্ছে। সো এ থেকে বোঝা যায় যে আসলে এই ইন্ডাস্ট্রিটা একটা দেশের অর্থনীতিতে কত বড় অবদান রাখতে পারে এবং কত গুরুত্বপূর্ণ। সো এই ইন্ডাস্ট্রির যে যারা কাজ করি আমরা, আসলে আমাদের সফলতা এবং ইন্ডাস্ট্রির সফলতা এটা শুধু আমাদের জন্য নয়, এটা কিন্তু একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফার্মা ইন্ডাস্ট্রিতে অনেক ট্যালেন্ট এবং ভার্সেটাইল ট্যালেন্ট, ডিফারেন্ট ট্যালেন্ট এখানে কাজ করে। সো এই ট্যালেন্ট গুলোকে ম্যানেজ করার জন্য এবং এই ট্যালেন্ট গুলোর পারফরমেন্সকে বা সাকসেসফুল করার জন্য পারফরমেন্স ম্যানেজমেন্ট কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে পারফরমেন্স ম্যানেজমেন্টকে কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্ব সহকারে নিই। তো এখন আমি আমার টপিকে ঢুকবো, পারফরমেন্স ম্যানেজমেন্ট এন্ড এমপ্লয়ি রিটেনশন। সো এটা একটা আসলে আমি বলবো যে টাইম ডিমান্ডিং একটা আসলে সাবজেক্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো এই পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে আমি একজন ব্যক্তিত্বের, অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব মিস্টার পিটার ড্রাকার, ওনার একটা উক্তি রয়েছে যেটা আসলে আমাদেরকে পারফরমেন্স ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ধারণা দেয়, যে পারফরমেন্স ম্যানেজমেন্ট, the fundamental task of management is to make people capable of joint performance through common goals, common values, the right structure, and the training and development they need to perform and to respond to change. So যেহেতু পারফরমেন্স ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সো তার অনেক ইম্পর্টেন্স রয়েছে। আরো কিছু ব্যক্তিত্বের কথা রয়েছে। কেউ বলেছে, টু বি ইফেক্টিভ এন্ড yield result for your business, performance management must be a year-round process with no end. আরো একজনের যদি উদ্ধৃতি দেই, তার কাছ থেকে এসছে, for employees to perform at a high level, it only makes sense to include performance management in the onboarding process. কাজেই পারফরমেন্স ম্যানেজমেন্টের গুরুত্ব আসলে অপরিসীম, এবং পারফরমেন্স ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সটা এটা গ্রোথকে এনকারেজ করে, এনগেজমেন্ট ইমপ্রুভ করে, এমপ্লয়ীদের মোরাল বুস্ট হয়, আইডেন্টিফাই দ্য রাইট এমপ্লয়িজ ফর প্রমোশন, এমপ্লয়ি রিটেনশনও কিন্তু পারফরমেন্স ম্যানেজমেন্ট হেল্প করে, deliver greater employee autonomy, everyone can improve ideas and input, alleviating administrative misery, identifying and counsel out low performer or remove bad performers, can help to better understand the skill set of employees, the developmental breakthrough can happen. যেটা আমার জীবনে এসছে, যে আমাকে আমার একজন সহকর্মী যিনি আজকে বেঁচে নাই, ফার্মা ইন্ডাস্ট্রিতে যার অনেক অবদান ছিল, শেখ এনায়েত করিম, আজকে তাকে আমি স্মরণ করছি। তিনি আমাকে, যখন আমি সেলস থেকে ট্রেনিং এ আসি, তখন আমাকে বললেন যে তুমি ট্রেনিং এ এসছো, এখন এমবিএটা করো এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে তুমি এমবিএটা করো। এই যে ব্রেক থ্রু দেখেন, সে একটা 1-to-1 ডিসকাশন সেশনে আমাকে এই অ্যাডভাইসটা করেছিল, যা আজকে আমাকে আজকের এই অবস্থায় আসতে হেল্প করেছে। সো পারফরমেন্স ম্যানেজমেন্ট কিন্তু একটা বড় রোল প্লে করে ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে। By detecting the bad apple early, save the company a lot of grief. These are the importance of performance management. এরকম আরো অনেক আসলে রোল রয়েছে পারফরমেন্স ম্যানেজমেন্টে। তো পারফরমেন্স ম্যানেজ করার জন্য বা একটা অর্গানাইজেশনকে সাকসেসফুল করার জন্য আমরা আসলে অনেক ধরনের টুল এবং টেকনিক্স ব্যবহার করে থাকি।
এর মধ্যে খুবই পরিচিত এখন আমাদের দেশে শুধু নয় সারা পৃথিবীতে খুবই সুপরিচিত কিছু টুলস এন্ড টেকনিক্স রয়েছে। এর মধ্যে কি পারফরম্যান্স ইন্ডিকেটরস অন্যতম। আজকে অবশ্য কি পারফরম্যান্স ইন্ডিকেটর নিয়ে হয়তো আমরা আলোচনা করব, আরিফ ভাইও হয়তো বলবেন। এছাড়াও আরো অনেক টুলস রয়েছে লাইক বার্স টুলস, বিহেভিয়ারালি অ্যানকর্ড রেটিং স্কেল, 360 ডিগ্রি ফিডব্যাক, অ্যাসেসমেন্ট সেন্টার, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, এগুলো আমরা সবই জানি। তো অর্গানাইজেশনের যদি আমি অ্যাজ এ হোল চিন্তা করি, তাহলে যদি পারফরমেন্স ম্যানেজ করতে হয় তাহলে আসলে প্রসেসটা কি হওয়া উচিত, টুলস গুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি, একটু সে ব্যাপারে আমি একটু আলোকপাত করতে চাই। তো সবসময় আসলে শুরুটা হওয়া উচিত স্টার্ট উইথ এ গোল ফ্রেমওয়ার্ক। সবার প্রথমে একটি অর্গানাইজেশনের ভিশন, মিশন, ভ্যালুজ এবং একটি অর্গানাইজেশনের আসলে অবজেক্টিভ কি এইটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্গানাইজেশনের অনেক অবজেক্টিভ থাকে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ গুলো, সেগুলোকে আইডেন্টিফাই করাটা হচ্ছে দ্য ফার্স্ট স্টেপ অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট। এবং এই আইডেন্টিফিকেশনটা যখন হয়ে যাবে, এটা যেন সমস্ত এমপ্লয়িরা এই অবজেক্টিভ গুলো জানতে পারে যে তার অর্গানাইজেশনের অবজেক্টিভ গুলো কি। এবং সেটা জানার পরে সেকেন্ড স্টেপটা হচ্ছে ডিফাইন আমাদের দ্য অবজেক্টিভস অফ দ্য এমপ্লয়িজ। আমরা যারা আছি এমপ্লয়িজদের অবজেক্টিভ গুলো কিন্তু সেটাকে অ্যালাইন করতে হবে উইথ দ্য অর্গানাইজেশনাল অবজেক্টিভস। তো এটা হতে পারে টপ টু বটম, সেখানে টপ থেকে সেটিং হতে পারে অবজেক্টিভ, অথবা এটা বটম থেকেও যেতে পারে, বা সাইমালটেনিয়াসলি ডিফারেন্ট ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টও হতে পারে। এরকম কোনো একেবারেই এক্সাক্ট ভাবে কোনো গাইডলাইন নাই যেভাবে অর্গানাইজেশন ম্যানেজ করে। তো সেক্ষেত্রে অবজেক্টিভ গুলো অত্যন্ত সাবধানতার সাথে সেট করতে হবে, এবং সেই অবজেক্টিভ গুলো যেন অবশ্যই অর্গানাইজেশনের অবজেক্টিভের সাথে অ্যালাইন্ড হয়। এবং এর পরের স্টেপটা হচ্ছে ডেভেলপ ম্যাট্রিক্স অর কেপিআইস। এই কেপিআই ডেভেলপমেন্টটা যাতে এমন ভাবে করা যায় যে আমরা যাতে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার অথবা সারা বছর যখন একজন সুপারভাইজার অথবা একজন ম্যানেজার এবং এমপ্লয়ের মধ্যে যখন ডিসকাশন হয়, তখন যেন আমরা আসলে মেজার করতে পারি যে আমরা কতটা ডেভেলপ করছি, যে প্ল্যান করেছি, আমরা যে অবজেক্টিভ সেট করেছি, যে অ্যাকশন প্ল্যান গুলো আছে সেগুলো ঠিকঠাক মতো এগোচ্ছে কিনা। সো সেগুলো যাতে ম্যাট্রিক্স গুলো দিয়ে মেজার করা যায়, মেজারেবল হয়, সেগুলো যাতে রেকর্ডেবল করা যায়, সেগুলো যেন আন্ডারস্ট্যান্ডেবল হয় এবং এগ্রিবল হয়। স্মার্ট অবজেক্টিভ যেটা আমরা বলি, স্পেসিফিক, মেজারেবল, সবাই আমরা জানি, অ্যাচিভেবল অথবা এগ্রিবল বলি আমরা, রিয়েলিস্টিক এন্ড টাইম বাউন্ড। সো এরপরেই যখনই আমাদের কেপিআই গুলো সেট হয়ে গেল, এরপরের স্টেপটাই হচ্ছে পারফরমেন্স ডিসকাশনস। এটা কিন্তু অনেক জায়গাতে দেখা যায় পারফরমেন্স ডিসকাশনটা শুধুমাত্র অ্যাপ্রাইজালের সময় হয়, বছরের শেষে হয়। বাট এটা করলে আসলে তখন আর কিছু করার থাকে না। অর্গানাইজেশন যদি ফেল করে তখন তো আসলে কোনো স্কোপ থাকে না সেখানে কিছু করার। এই কারণে পারফরমেন্স ডিসকাশনটা হোল ইয়ার যত বেশি করা যায় তত বেটার। এটা হতে পারে মান্থলি, এটা হতে পারে কোয়ার্টারলি, এটা হতে পারে হাফ ইয়ারলি। বাট যত বেশি করা যাবে তত বেশি আমরা কতটুকু এগোচ্ছি, অর্গানাইজেশন কিভাবে এগোচ্ছে, এগুলোকে আসলে আমরা মেজার করতে পারবো এবং বুঝে আমরা হয়তো কারেক্টিভ মেজার গুলো নিতে পারবো। এবং রিওয়ার্ডস এন্ড রিকগনিশন, এটা হচ্ছে একটা অন্যতম স্টেপস অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার যখন ম্যানেজার এবং এমপ্লয়ি যখন তাদের পারফরমেন্স মেজার করবে এবং সেখানে যারা ভালো করবে অবশ্যই তাদের জন্য পারফরমেন্স ভালো যারা করবে তাদের অ্যাওয়ার্ড দিতে হবে, তাদেরকে রিওয়ার্ড করতে হবে। তাহলে পরবর্তী বছরে সে পারফর্ম করার জন্য কিন্তু সে ড্রাইভ দিবে এবং তার ড্রাইভের কারণে কিন্তু অর্গানাইজেশন সামনে এগিয়ে যাবে। এই জন্য অত্যন্ত এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে যারা ভালো পারফর্ম করবে না তাদের ব্যাপারেও কিন্তু সিদ্ধান্তের ব্যাপার আছে, তাদের লার্নিং এন্ড ডেভেলপমেন্টের ব্যাপার আছে। এবং এইভাবে রিওয়ার্ড এবং রিকগনিশন হওয়ার পর ইভেন আমরা তো জানি যে প্রমোশন হয়, সো সেটাও পারফরমেন্সের ভিত্তিতেই আসলে আমরা মনে করি হওয়া উচিত। তো এই পারফরমেন্স ম্যানেজমেন্ট আসলে করতে গেলে এত বড় একটা ইন্ডাস্ট্রি এবং এক একটা অর্গানাইজেশনে, যেমন আমাদের অর্গানাইজেশনে প্রায় 3000-এর উপরে এমপ্লয়ি রয়েছে। সো সবার পারফরমেন্স ম্যানেজ করা, সবাইকে পারফর্ম করার জন্য ম্যাট্রিক্স ডেভেলপ করা বা যে প্রক্রিয়াটা বলা হলো, সেই প্রক্রিয়াটা আসলে বাস্তবায়ন করার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জও রয়েছে। তবে সেই চ্যালেঞ্জগুলো যে মোকাবেলা করা যাবে না ব্যাপারটা সেরকম নয়, অবশ্যই সেটা পসিবল টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস।
তো প্রথম যে চ্যালেঞ্জটা আমি বলছিলাম আমার কথার মধ্যে এসছে যে আসলে অ্যালাইনমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য কেসে যেটা দেখা যায় যে ল্যাক অফ অ্যালাইনমেন্টই হয়। হয়তো এক এক ডিপার্টমেন্ট এক এক ভাবে তাদের মতো করে কেপিআইস গুলো সেট করে, অবজেক্টিভ গুলো সেট করে, যেটা হয়তো সরাসরি কোম্পানির অবজেক্টিভের সাথে লিঙ্কড হয় না, যার ফলে হয়তো ওই ডিপার্টমেন্টে একটা পারফরমেন্স অ্যাচিভমেন্ট হয়ে যায়, কিন্তু আসলে অর্গানাইজেশনে তার ইম্প্যাক্টটা কিন্তু গিয়ে পড়ে না, আলটিমেটলি অর্গানাইজেশন বেনিফিট হতে পারে না। অথবা একটা পুরো ডিপার্টমেন্ট হয়তো একজন দুজন ব্যক্তির অবজেক্টিভ অ্যাচিভ হলেও হয়তো সেরকম ইম্প্যাক্ট ফেলে না, যার ফলে অ্যালাইনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যালেঞ্জটি অবশ্যই মোকাবেলা করতে হবে। ল্যাক অফ মেজারমেন্টস, এটা আসলে খুব আমাদের দেশের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে এবং যে সমস্ত সফটওয়্যার গুলো, পারফরমেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো আমাদের দেশে আছে, সাধারণত যারা অ্যাফোর্ড করতে পারে ওই অর্গানাইজেশন গুলোতে এসএপি অথবা ইআরপি সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় পারফরমেন্স ম্যানেজমেন্টের জন্য, কিন্তু সেগুলো অত্যন্ত ব্যয়বহুল হওয়াতে হয়তো অনেক অর্গানাইজেশন তারা কিন্তু পারফরমেন্স মেজারমেন্টসটা তারা করতে খুব তাদের জন্য সমস্যা হয়, কারণ এত ম্যাট্রিক্স, এত ডেটা, এগুলোকে আসলে সবগুলোকে একটা ক্যাসকেড করে অথবা ইন্টিগ্রেট করে যে একটা দেখানো, পারফরমেন্সকে রিপোর্ট আকারে দেখানো, সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই কারণে আসলে মেজারমেন্টটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অনেক অর্গানাইজেশনের জন্য। বাট হয়তো যারা ভালো করছি বা আমাদের মতো অর্গানাইজেশন যারা এফোর্ড করতে পারে, হয়তো তাদের এই চ্যালেঞ্জটা মোকাবেলা করাটা অত কঠিন কিছু হয় না। তবে সফটওয়্যার দিয়ে মোকাবেলা করতে হবে ব্যাপারটা সেরকম নয়, অনেক সময় ম্যানুয়ালিও এটা করা সম্ভব, তবে সবাইকে একটু এখানে সময় দিতে হবে। আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা হয় লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট কমিটমেন্ট। সো লিডারশিপ খুব গুরুত্বপূর্ণ, কারণ লিডার সাধারণত অধিকাংশ এমপ্লয়িরা কিন্তু তারা কমফোর্টেবল জোনে থাকতে চায়। অনেক সময় যখন তার অবজেক্টিভ সেট করা হয়, সে ফিল করতে পারে যে অবজেক্টিভ আমার জন্য হয়তো অনেক কঠিন অবজেক্টিভ, যার ফলে কি হয়, লিডার তাকে যখন কনফার্ম করে যে তোমার এই অবজেক্টিভ অ্যাচিভমেন্টের জন্য তুমি আসলে যোগ্য এবং এই অবজেক্টিভ অ্যাচিভমেন্টের সাথে তোমার ক্যারিয়ার এবং অর্গানাইজেশনের সাকসেসটা নির্ভর করছে, তোমার সাকসেসও নির্ভর করছে, তোমার স্বপ্ন পুরো নির্ভর করছে। সো লিডার ক্যান আসলে তাকে কনভিন্স করতে পারে, তাকে ইন্সপায়ার করতে পারে। আর ম্যানেজমেন্ট কমিটমেন্টও সেখানে যে আসলে এটা একটা অনেক টিম ওয়ার্ক, এখানে অনেক বড় কর্মযজ্ঞ, এখানে সব ডিপার্টমেন্ট, সব মানুষের আসলে স্বতঃস্ফূর্ত একটা কি বলে এটাকে, যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাই, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আসলে এই পারফরমেন্স ম্যানেজমেন্টটা সফল করা সম্ভব, যার ফলে ম্যানেজমেন্টের সাপোর্ট এখানে একটা বড় গুরুত্ব রাখে। তো আমার মনে হয় এটা চ্যালেঞ্জ বললে ভুল হবে, কারণ সব ম্যানেজমেন্টই তো চায় সাকসেসফুল হতে, সো এটা আসলে চ্যালেঞ্জ বললে ভুল হবে, বরঞ্চ এটা সব ম্যানেজমেন্টই আসে। আমরা দেখেছি আমাদের ম্যানেজমেন্ট আমাদের এই পারফরমেন্স ম্যানেজমেন্টের জন্য আসলে যেভাবে সহযোগিতা করে, আসলেই এটা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর টোটাল ক্ষেত্রে পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমটা যে ম্যানেজ করা, এই সিস্টেমটা ম্যানেজ করাও একটা চ্যালেঞ্জের ইস্যু হয়ে দাঁড়ায়। সেটাও খুব যদি একটু যত্ন সহকারে টেক কেয়ার করা হয়, তাহলে সিস্টেমটাকে বাস্তবায়ন করা সম্ভব। আনিস ভাই, আমি যদি একটু আপনার কাছে, আনিস ভাই আমি যদি আবার ব্রেক দিয়ে আপনার কাছে আবার ফিরে আসবো, আমি একটু আরিফ ভাইয়ের কাছে যেতে চাই। আরিফ ভাইয়ের কাছে যেতে, আরিফ ভাই কেমন আছেন? আমরা কি আরিফ স্যারের কাছে যাওয়ার আগে আমি একটু টাইম পেতে পারি, আমরা তারপরে স্যারের কাছে যেতে চাই আবারও। এবং যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং সেই সাথে যদি আমরা আমাদের স্ক্রিনটা এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ স্যার। সো যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমি তো প্রত্যেকটা স্লাইড মন দিয়ে দেখছিলাম এবং আপনাদেরও নিশ্চয়ই মনের মধ্যে কোনো ধরনের কোনো প্রশ্ন আসতে পারে বা আপনি জানতে চাইতে পারেন আরো কোনো ডিটেল, সেটা জানতে চাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশনে। এবং সেই সাথে জানিয়ে দিতে চাই যে আমাদের জীবনটাকে আমরা সবাই সুন্দর করতে চাই, আমরা সুস্থ থাকতে চাই এবং মনে রাখতে হবে সুস্থতার জন্য অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে প্রশান্তি দেয়। করোনাকালীন এই সময়ে তা আরো বেশি জরুরি। আর এই ক্ষেত্রে আপনাকে নিশ্চিন্ত রাখতে দেশের শীর্ষস্থানীয় ক্লিনিং ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, জেনিটোরিয়াল সার্ভিস ও পরিবেশগত যত্নে কাজ করে যাচ্ছে এমবিএম মুন্সি বাংলাদেশ লিমিটেডের সম্মুখ যোদ্ধারা। আপনার প্রয়োজনে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ। থ্যাংক ইউ সো মাচ, আপনারা দেখছেন, আমাদের সাথেই থাকুন। আমরা চলে যেতে চাই এবারে এমদাদ স্যার, আপনার কাছে আবারও চলে আসছি।
থ্যাংক ইউ সুমি। আরিফ ভাই, আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের ফেসবুকে। তো আনিস ভাই খুব সুন্দর করে, আসলে আমিও খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে আসলে একটা পারফরমেন্স ম্যানেজমেন্টের যে বেনিফিটটা কি, এবং সেটা আমি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এবং সেখানে চ্যালেঞ্জ গুলো শুনছিলাম। ঠিক রিটেনশনের পার্টে যেতেই আমি আনিস ভাইকে একটু থামিয়ে দিলাম এই জন্যই, কারণ রিটেনশন নিয়ে কিছু কোশ্চেন ইতিমধ্যে চলে আসছে। আমি চাই আমি আরিফ ভাইকে দিয়ে শুরু করে আবার আনিস ভাইয়ের কাছে চলে আসবো। তো আমাদের সাথে নিশাত সুলতানা সুধা, আহ সে সরাসরি একদম ফার্মা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে একটা কোশ্চেন করেছে যে হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস অফ এমপ্লয়ি রিটেনশন স্পেশালি ইন ফার্মা ইন্ডাস্ট্রি, সেটা আমরা কিভাবে, কি চ্যালেঞ্জ গুলো আছে। আরো একটা প্রশ্ন করেছে যে কিভাবে আমরা পারফরমেন্স ম্যানেজমেন্টের কালচার আমরা অর্গানাইজেশন ডেভেলপ করতে পারি, কালচারটা নিয়ে একটা জিজ্ঞাসা করেছে আরিফ ভাই। আচ্ছা, তো যদি প্রশ্নকর্তার আমি মনে করি যে আমরা কি বলছি তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছিল যারা শুনছে, তাদের যদি জি আমরা কিছু ক্যাটার করতে পারি, তাদের অ্যান্সার যদি আমরা টু দি পয়েন্ট দিতে পারি, এটা আমাদের একটা মেজর অবজেক্টিভ। তো যিনি প্রশ্ন জি করেছেন তার প্রশ্নের উত্তরে আমি বলবো যে ফার্মা ইন্ডাস্ট্রিতে এমপ্লয়ি রিটেনশনের জন্য যে চ্যালেঞ্জ বলেছেন, আনিস ভাইও আমার সঙ্গে একমত হবেন। কারণ আপনারা জানেন যখন আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলি তখন এটা হলো লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি, যেখানে যত ম্যান পাওয়ার থাকে তার মেজরিটি, সিংহভাগ 90%ই থাকে হচ্ছে হলো শ্রমিক, আই মিনস ব্লু কালার এমপ্লয়ি। বাট রাইট। ফার্মা ইন্ডাস্ট্রি হচ্ছে হলো এমন একটা ইন্ডাস্ট্রি, এটা হলো টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স একটা ইন্ডাস্ট্রি, এবং যে কারণে সম্ভবত এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি হোয়াইট কালার জবের এমপ্লয়মেন্ট হয়েছে। এবং আমরা যত দেখি একটা ফার্মা কোম্পানির সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট হয় হচ্ছে হলো আপনার আমাদের মেডিকেল রেপ যারা জয়েন করে, আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমরা এটাকে বলি সেলের মতো অনেকটা কোম্পানি, স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ এ কোম্পানি যদি আমি বলবো। তারা একদম যদি বলি একটা বিল্ডিং এর ব্রিক, তারা বেসিক্যালি ফ্রন্ট লাইন সোলজার এবং দে ব্রিং সেলস। এবং আমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফিল করি এদেরকে রিটেনশন করানোর জন্য, কারণ আমাদের বিশেষ করে আমাদের ফার্মাসিউটিক্যাল, যেহেতু আমাদের শুরু থেকেই আমরা যেহেতু রোশের সঙ্গে ছিলাম, আমরা এখন স্টিল দেয়ার লাইসেন্সি, তো সেই কিছু ধারাবাহিকতায় আমরা যেটা করি, আমরা এখনো মাস্টার্স ডিগ্রি ছেলেপেলেদেরকে নেই যারা বায়োলজিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছে। তো এরকম একটু ভালো কোয়ালিটি দেখে রাখার চেষ্টা করি। যদি ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের বাংলা, ইংরেজি, ভূগোল অনেক সাবজেক্টই এখন নিতে হচ্ছে, এখন আমরা কম্প্রোমাইজ করছি, কিন্তু এটা আমরা দেখেছি এখন কাজ হ্যাঁ করছে। হ্যাঁ, কিন্তু এখন আমরা এই পর্যন্ত এখনো এটাতে স্ট্রিক্ট আছি। হয়তো না পাওয়া গেলে আমরা আস্তে আস্তে একটু থেকে সরে আসতে হবে আমাদেরকে। তো যেহেতু মাস্টার্স ডিগ্রি ছাড়া আমরা নিই না, তো সেই জন্য এদেরকে রিটেইন করাটা একটু ডিফিকাল্ট হয়, কারণ এটা ইজ এ ভেরি চ্যালেঞ্জিং জব। আপনারা জানেন যে সেলস এর জব করার জন্য কিছু ধরনের ট্রেড দরকার, যার ভিতর সেলসম্যানশিপ আছে, যে একটু এক্সট্রোভার্টে, যে ক্রাইটেরিয়া গুলি আমরা বলি যে সেলস এর সঙ্গে যায়। আমরা তো বিহেভিয়ারাল কম্পিটেন্সি, যেগুলি ধরেন যে ল্যাবে কাজ করবে তার এক ধরনের কম্পিটেন্সি, বিহেভিয়ারাল কম্পিটেন্সি, সে চুপচাপ ঠান্ডা হলে অসুবিধা নেই, বাট সেলস এর লোক ইন্ট্রোভার্ট হয়, মোর ইন্ট্রোভার্ট। রাইট, কিন্তু সেলস এর লোক একটু এক্সট্রোভার্ট হতে হবে। তো এদেরকে রিটেনশন করানোটা একটু আমার মনে হয়েছে যে আমাদের হোল এই ফার্মা ইন্ডাস্ট্রিতে এদের মোটামুটি রিটেনশন করানোটা একটু ডিফিকাল্ট হয়, যেহেতু ফিল্ড জব, চ্যালেঞ্জিং জব। বাট এখানে যারা খুব বেশি এনজয় করে এই ধরনের জব, চ্যালেঞ্জিং জব, তারা আবার খুব ভালো করে। এবং সুবিধার বিষয় হচ্ছে হলো যারা এখানে থেকে যে যায়, যারা একটু ধৈর্য ধরে কাজ করলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি অনেক বেশি বেতন, ইনসেন্টিভ, ফরেন ট্রিপ এগুলি অ্যাচিভ করতে পারে, এবং তারা কিন্তু খুব সহজেই ক্যারিয়ার ল্যাডারের উপর উঠে যেতে পারে। এখন আমাদের কোম্পানি যেহেতু আমরা সবসময় এটা প্রেফার করি যে ইন হাউসে এটা ডেভেলপ করবে, তো যার ফলে একটা ক্যারিয়ার গ্রোথও কিন্তু আমাদের কলিগরা পাচ্ছে।
খুব অল্প সময়ে তারা সুপারভাইজার, সেকেন্ড লেভেল সুপারভাইজার হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে তারা গাড়ি চালাচ্ছে। তো আমাদের যখন আমাদের জোনাল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জোনাল ম্যানেজার লেভেল থেকে তারা গাড়ি পায়। তো এই একটু করে ধৈর্য ধরলে বা একটু তাদের পেশেন্স যদি থাকে, এই প্রফেশনের প্রতি একটু যদি তাদের দরদ থাকে যে না আমি এখানে দেখে নিতে চাই, এই ধরনের যদি একটু নিজেদের ভিতরে যদি সে কনফিডেন্সটা বিল্ড আপ করতে পারে, সেই জন্য আমাদেরও রেসপন্সিবিলিটি রয়েছে তাদেরকে টাইম টু টাইম ট্রেনিং করানো, তাদেরকে ওইভাবে গ্রুম আপ করে দেওয়া। তাহলে ডেফিনেটলি আমার মনে হয় এই যে চ্যালেঞ্জটা বললাম সেই চ্যালেঞ্জটা থাকবে না। আমি এখানেই মনে করি যে একটু বেশি চ্যালেঞ্জ, যেহেতু এখানে আমাদের প্রায় 70% উপরে হবে আমাদের টোটাল এমপ্লয়ি, আমাদের সেলস ফোর্স। সো সেলসে যারা কাজ করে তার মধ্যে স্পেশালি দ্য ফ্রন্ট লাইনার্স। সো আমি যদি বলি যে ফার্মা ইন্ডাস্ট্রিতে এখানে একটু চ্যালেঞ্জ রয়েছে, এদেরকে রিটেনশন করানো এবং এদেরকে মোটামুটি গ্রুম আপ করে নেক্সট ল্যাডারে নিয়ে যাওয়া। সো আমি মনে হয় আমার প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি। এখানে একটা আপনি যে কথাটা বলেছেন যে আরিফ ভাই, যে ওদের একটা বড় সুযোগ থাকে যে ইন হাউসে ডেভেলপ করে, ইন হাউসে প্রমোশন, এটা বড় ধরনের একটা, কিন্তু এটা আমরা করি। তাহলে ইন হাউসে প্রমোশনে যদি আমরা যাই, আসলে আমাদের ওদের পারফরমেন্স ম্যানেজমেন্ট ছাড়া এটা আমাদের সম্ভব না। আমি যদি আনিস ভাইয়ের কাছে যাই, ঠিক একই প্রশ্নটা নিয়ে আনিস ভাই, আসলে আরিফ ভাই বলেছেন দীর্ঘ 23 বছর অভিজ্ঞতা ফার্মা নিয়েই কাজ করছেন, যে কোশ্চেনটা আমাদের এসেছে যে উনি বলেছেন যে 70 থেকে 80% কিন্তু আমার হলো মেইন ফ্রন্ট লাইন যারা সেলস ফোর্স, এদের রিটেনশন করা, যারা হোয়াইট কলার, রিটেনশন করা আমাদের জন্য টাফ। তো আপনারা সেখানে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন? ধন্যবাদ ইমরান ভাই, আসলে এটা তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমপ্লয়ি রিটেনশন এটা অবশ্যই একটা কি টু সাকসেস অফ এন অর্গানাইজেশন। তো স্বাভাবিকভাবেই আসলে একজন এমপ্লয়ি তার প্রত্যাশাটা কি, যদি আমার কথা বলেন, আমিও তো একজন এমপ্লয়ি। তো স্বাভাবিকভাবে আমার কিন্তু প্রত্যাশা ছিল যে আমি জীবনে বড় হব, এটা দিয়েই হচ্ছে আমার প্রত্যাশাটা শুরু। তো বড় কি করে হব? বড় হতে হলে তো আমাকে অবশ্যই পারফর্ম না করলে তো বড় হতে পারবো না, আমাকে যোগ্য হতে হবে। তাহলে আমি একা একা কিভাবে যোগ্যতা অর্জন করব? আমি সামনে আমার কি যোগ্যতা অর্জন করতে হবে, কোথায় যোগ্যতা অর্জন করতে হবে, এটা একজন মানুষ হিসেবে, একজন সদ্য পাশ করা গ্রাজুয়েট হিসেবে আমার পক্ষে এটা আসলে এভাবে নিজেকে গড়ে তোলাটা আসলে ইটস ভেরি টাফ ফর মি। তো স্বাভাবিকভাবেই এখানে কিন্তু যেটা আরিফ ভাইও বললেন যে এখানে আমাদের ভূমিকাটা, যারা আমরা অর্গানাইজেশনে আছি, এমপ্লয়ীদেরকে টেক কেয়ার করি, এটা আমাদের ভূমিকাটা অনেক বড়। সেখানে তাকে গড়ে তোলার বিষয়টা আরিফ ভাইও বলেছে, আমিও সেই তার সাথে একই কথা বলবো, এবং সফল করে তোলা। তার কাজগুলো যদি সঠিকভাবে তাকে এমন কাজ, যে রাইট পিপলটাকে যদি সিলেক্ট করা যায়, এখানে সিলেকশনও কিন্তু খুব বড় একটা বিষয়, যে হয়তো তাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায়, সে সফলও হবে, কিন্তু আসলে জবটা সে এনজয় করবে না, অথবা এই জবটা তার ভালো লাগে না, এরকম যদি কাউকে সিলেক্ট করা হয়, কাজেই তাকে আমি যতই সবকিছু শিখিয়ে দেই না কেন, সে যত যোগ্যই হোক, সে কিন্তু থাকবে না এখানে। সো একটা সঠিক লোককে যদি আমি সঠিক একটা পজিশনে যদি দিতে পারি, এবং সেই লোকটাকে যদি আমি তার পছন্দের জায়গাটাতে যদি আমি তাকে টেক কেয়ার করি, এবং টেক কেয়ার করে যদি তাকে সফল করতে পারি, তাহলে কিন্তু ওই লোকটা যখন দেখবে যে আমি তো সফলতা অর্জন করছি এবং আমার স্বপ্ন পূরণ হচ্ছে, এখানে থাকলে আমার স্বপ্ন পূরণ হবে, আমার ভালো লাগে, সময়টাকে আমি এনজয় করি। সো সব দিক থেকে তার জব সিকিউরিটি বলেন, তার অর্থনৈতিক সিকিউরিটি বলেন, তার ক্যারিয়ার সিকিউরিটি বলেন, সে যখন এগুলোকে দেখবে তখন আসলেই কিন্তু সে নিজ থেকেই কিন্তু যাবে না। হ্যাঁ, সেটা অনেক সময় অর্থের একটা ব্যাপার থাকে। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে অর্গানাইজেশন কিন্তু আসলে যদি কম্পেনসেশন কিন্তু কম্পিটিটিভ অনেক ক্ষেত্রে আমরা পাইনি। কম্পিটিটিভ কম্পেনসেশন থাকা সত্ত্বেও লোক যে সাকসেস, অর্গানাইজেশন সাকসেসফুল হচ্ছে, এটা তার জন্য একটা প্রাইডের ইস্যু, এবং অর্গানাইজেশনও তাকে কিন্তু সাকসেসফুল করে তুলছে, এটাও সেও বড় হচ্ছে, সে দেখছে, সে জানে যে ভবিষ্যতে আমি হয়তো বা আমি অনেক বড় হব, এবং তখন হয়তো আমার অর্থনৈতিক নিরাপত্তাটা আসবে। সো এইভাবেও কিন্তু রিটেনশনটাকে এনশিওর করা যায়। থ্যাংক ইউ আনিস ভাই, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আনিস ভাই খুব চমৎকার ভাবে বললেন। প্রশ্ন করেছেন উনি, হয়তো আমাদের দুজন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আমি পেয়েছি, যেটা আমি আরিফ ভাইকে করেছিলাম, যে আরিফ ভাই একটা প্রশ্ন এসেছিল যে আমরা একটা অর্গানাইজেশনের মধ্যে
কিভাবে পারফরমেন্স ম্যানেজমেন্টের কালচারটা ফোস্টার করতে পারি, ডেভেলপ করতে পারি। কারণ আমরা করতে গিয়ে আমরা দেখি, আমরা যখন একটা কেপিআই সিস্টেম পারফরমেন্স ম্যানেজমেন্টে যাই, যেটা আনিস ভাই প্রথমে বলছিলেন যে কেপিআই সিস্টেম, আমরা কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করি। আর 4টা চ্যালেঞ্জ কিন্তু আনিস ভাই দেখিয়েছেন। আমি যদি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি আমাদেরকে বলতেন যে আসলে ঠিক কিভাবে এগুলো এই পারফরমেন্স ম্যানেজমেন্টটাকে সাকসেসফুলি অর্গানাইজেশনে আমরা অ্যালাইন করতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি। আরিফ ভাই। হ্যাঁ, আমি মনে করি যে পারফরমেন্স অ্যাপ্রেজাল তো ইজ এ ভেরি একটা ইম্পর্টেন্ট টুল, নট অনলি ফর দ্য প্রমোশন অর স্যালারি ইনক্রিমেন্ট, ওভারঅল তার ক্যারিয়ার গ্রোথের জন্য পারফরমেন্স, যদি রাইট পারফরমেন্স অ্যাপ্রাইজালটা যদি আপনি অর্গানাইজেশনে ইম্পার্ট না করতে পারেন, তাহলে কিন্তু অনেক, যেটা আপনি আমাদের টপিক্সের সেকেন্ড পার্ট যেটা এমপ্লয়ি রিটেনশন, সেই এমপ্লয়ি রিটেনশনটাও আসলে বাধাগ্রস্ত হবে। যদি কেউ, এটা খুব স্বাভাবিকভাবেই, আমি সবাই তো অর্গানাইজেশনে কাজ করার জন্য আসে, কেউ ভালো কাজ করে, কেউ মিডিয়াম কাজ করে, কেউ হয়তো একটু দুর্বল থাকে। তো এটাই হলো একটা মিক্স। তো এই মিক্সের ভিতরে আপনাকে, যদি আপনি রাইট ভালো পারফর্মারকে যদি আপনি রিকগনিশন না করেন, তাদেরকে যদি রিওয়ার্ডের ব্যবস্থা না করেন, তাহলে কেন সে থাকবে? তার তার যে ফেয়ার ট্রিটমেন্ট সেটা যদি সে না পায়, তাহলে সে কেন আপনার এখানে রিটেন করবে? সে তখন অন্য জায়গায় জব খুঁজবে, একদম স্ট্রেট কথা। তো সেই জন্য বেসিক্যালি এটা একদম শুরু থেকে আসে, আপনার মিশন ভিশন বা অবজেক্টিভ থেকেই আপনার শুরু হয়। যখন আমরা একটা পজিশনের জব ডেসক্রিপশনটা লিখি এবং তাকে যে জব দেওয়া হয়, সেখান থেকেই আপনাকে ক্রিটিক্যাল রেজাল্ট এরিয়াগুলি বা সিআরএটাকে আপনাকে বের করে আনতে হবে। তো সিআরএ বের করে আনাটা, এবং এটার জন্য কিন্তু জয়েন্টলি কাজ করতে হবে আপনার লাইন ম্যানেজার এবং এইচআর ফাংশন, এই দুটা বোথ। এখন যদি লাইন ম্যানেজাররা মনে করেন যে এটা তো এইচআর জব, এইচআর তৈরি করে দেবে, এটা ঠিক না। কারণ জি, এই আর্জেন্সিটা আমি বলবো যারা শুনছেন, তাই যারা লাইন ম্যানেজার আছেন তাদের হচ্ছে রেসপন্সিবিলিটি। আমরা তো বলি, এটা তো কথাই আছে যে এভরি ম্যানেজার ইজ এইচআর ম্যানেজার। এইচআর ম্যানেজার, রাইট। তো এখন আমি যারা ডিপার্টমেন্ট হেড করছেন, তাদের কিন্তু এই আর্জেন্সিটা থাকতে হবে। এখানে এইচআর কি করবে? তাদেরকে ফ্যাসিলিটেট করবে যে ঠিক আছে, আমার এই এমপ্লয়ির জব ডেসক্রিপশন থেকে আমি কিভাবে ক্রিটিক্যাল রেজাল্ট এরিয়াটা আমি বের করব, এ ব্যাপারে আমরা হেল্প করব, এইচআর হেল্প করবে, এবং পার্টনারশিপ বেসিসে, এবং এটা কনসালটেন্টিভ বেসিসে এটাকে একসঙ্গে বসে এটাকে ফাইন টিউন করতে হবে। এবং প্রত্যেকটা সিআর এর একটা হয়তো টাইম লেন্থ থাকে, আপনারা জানেন যে একটা সময় একটা জিনিস অ্যাচিভ করতে হবে, স্মার্ট ফ্যাক্টরে ফেলতে হবে। সেটার জন্য যদি আমরা বলি সিআরএ, এটা কি করতে হবে, আর কেপিআইটা হচ্ছে কিভাবে করবে, কি করতে হবে সিআরএ, আর কেপিআই হচ্ছে কিভাবে করবে, কিভাবে করলে আমি এটাকে মেজার করতে পারবো। তো ধরেন একটা সিআরএ হয়তো 2-3টা কেপিআই থাকবে। সো সেই কেপিআই দেখে আমাকে কিন্তু, যদি আমি রাইটলি সেট করতে পারি, যেটা সুবিধা হয় যে আপনার যারা হলো সেলস এর জবের জন্য এই সিআরএ কেপিআই গুলি সেট করা খুব ইজি, কারণ এটা হলো কোয়ান্টিটেটিভ, তাই না? যে আমরা জানি একটা সেলস ফোর্স তার সে কত পার্সেন্ট অ্যাচিভ করছে, সেটা যদি আমরা তার কেপিআই তে নিয়ে আসি, এটা একটা মেজর কেপিআই ফর সেলস, তাই না? আমি যদি মার্কেটিং এর জন্য বলি, তার ব্র্যান্ডের তার পারফরমেন্স কিরকম, তার মার্কেট শেয়ার সে কত পার্সেন্ট, সে কি ইমপ্রুভ করেছে না লুজ করেছে। সো এইভাবে আমরা একটা মেজার করতে পারি। কিন্তু ধরেন আপনার অন্যান্য যে সমস্ত কোয়ালিটেটিভ জব, সেই জবের সিআরএ বা কেপিআই গুলি সেট করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক সময়, বাট ইটস পসিবল। তো এটা আমি বলবো এবং যে মেজারমেন্টও কিন্তু একটু যারা চ্যালেঞ্জ লাইন দেখা যায়। ফাংশন আছেন, লাইন, রাইট, ডেফিনেটলি, কিন্তু এটা ইজ হ্যাঁ। পসিবল। তো সেই জন্য আমি বলবো যে এটা এইচআর এর সঙ্গে বসে যারা লাইন ম্যানেজার আছে, তাদেরকে কিন্তু এই বিষয়ে ডেফিনেটলি তাদেরকে এগিয়ে আসতে হবে, এবং এই ওনারশিপটা নিতে হবে যে না, আমার ডিপার্টমেন্টের পারফরমেন্সটা মেজার করতে হবে, এটা যাতে রাইটলি হয়, আমার ট্যালেন্টটা যদি ঠিক মতো রিকগনাইজড হয়,
সেটা তার কিন্তু এই আর্জেন্সিটা না থাকলে শুধু এইচআর শুধু তার পিছনে পিছনে ঘুরে বেড়াবে, বলবে যে না আপনার সিআরএ কেপিআইটা সেট করা দরকার, আপনার অবজেক্টিভ সেট করা দরকার, আপনি বসবেন, লাইন ম্যানেজার বলবে যে না আমি ব্যস্ত আছি, আপনি এটা দিস ইওর জব, এরকম যাতে না হয় এটার জন্য একটা খুব সুন্দরভাবে ফ্রুটফুল এইচআর এবং লাইন ফাংশনের সঙ্গে বসে এই জিনিসটা যদি সেট করা যায় ঠিক মতো, দেন আমি বলবো ইটস নট এ মেজর, নট এ বিগ ডিল এট অল। কিন্তু এই জিনিসটা, এই আর্জেন্সিটা আমি বলবো যে লাইন ম্যানেজারদের থাকতে হবে, সো দ্যাট তারা যেন এইচআর ফাংশনের সঙ্গে বসে এবং সর্ট আউট করে ফেলতে পারে। এবং এটা কিন্তু সবসময় ফাইন টিউনিং হয়, একটা সিআরএ হয়তো আপনার একটা শেষ হয়ে যায়, আবার নতুন একটা সিআরএ সেট করতে হয়, তারপরে যখন এগুলি ইভ্যালুয়েশন করার পরে আমরা নতুন করে আবার যখন বসবো, যখন তার জব চেঞ্জ হবে, ফাংশন চেঞ্জ হবে, সেখানে নতুন করে সিআরএ কেপিআই সেট করতে হবে। এই বিষয়গুলিতে যদি লাইন ম্যানেজারদেরকে সময় দিতে হবে, যদি তারা সময় না দেন, ঠিক আছে ডেফিনেটলি তাদের কোর ফাংশন হচ্ছে তাদের কোর এরিয়া, তাদের বিজনেস এরিয়া, তো সেলস যেরকম সেলস, মার্কেটিং এর মার্কেটিং, ফাইন্যান্সে তাদের যে কোর মানে কোর এরিয়াতে, কোর বিজনেস এরিয়াতে তারা সময় দিবে, কিন্তু এর পাশাপাশি আমি বলবো যে তারা যেন এই তাদের রাইটলি অ্যাপ্রাইজ করার জন্য যে টুলস গুলি সেট করা দরকার, সিআরএ কেপিআই বলেন বা অবজেক্টিভ বলেন, যে সেটটা আমরা যেটা সেট করতে চাই সেটার জন্য তারা ঠিক মতো সেট করে নেন, তাহলেই কিন্তু তারা রাইটলি ইভালুয়েট করতে পারবে। ভাই কিন্তু এই জায়গাটা, হ্যাঁ আরিফ ভাই, এই জায়গাটাই কিন্তু আমি আমি নিজেও কিন্তু বারবার করে চ্যালেঞ্জ ফেস করেছি। আমি যখন গার্মেন্টসে কাজ করেছি তখন প্রোডাকশনে যারা আছে তারা সবসময় এই আমি মেজর অবজেক্টিভ এবং সেখান থেকে কেপিআই সেট করতে যখন যাচ্ছি এবং কোয়ার্টারলি রিভিউ করতে যাচ্ছি, তারা বারবার একটা জিনিস বলে যে আমরা আমাদের এসব সময় নাই, আমাদের তো প্রোডাকশনের সময়, আমরা এই পেপার ওয়ার্ক গুলো কখন করবো, এটা তো এইচআর এর কাজ। আবার ঠিক আমি যখন রিটেলে কাজ করেছি তখন সেলসের লোকেরা একই কথা বলে, আমি তো সেলসে কাজ করব না তোমার এই ডকুমেন্টেশনে কাজ করব। কিন্তু দিন শেষে আবার একই কথা আসছে যে আমি যদি প্রপারলি একটা লোককে রিওয়ার্ডের মধ্যে না আনতে পারি, শেষে কিন্তু তাকে রিটেনশন করা আমার অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আমি একটু আনিস ভাইয়ের কাছে আবার একটু চলে যেতে চাই। আনিস ভাই আমার রিটেনশনের পার্টে ছিলেন প্রেজেন্টেশনে, আমাদের সময় নেই, হাতে হাতে 2 মিনিট আছে দেখা যাচ্ছে, আমি তারপরও আনিস ভাইকে যেতে চাই। আনিস ভাই, আপনি যদি মনে করেন যে এরকম চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট যেখানে আসলে সেলসে আপনার 70-80% লোকই কাজ করছে সেলসে, যেখানে মেইন সময়টা চিন্তা করে আমি কখন সেলস বাড়াবো, সেখানে এই পেপার ওয়ার্ক গুলোকে কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করা যায়, এভাবে এটা এখানে কিভাবে সত্য কাজ যে পেপার ওয়ার্ক তো আসলে আমরা যারা সেলসে কাজ করেছি, আমি নিজে একজন সেলসম্যান ছিলাম, আমার ইনিশিয়ালি সেলসম্যান যেহেতু ছিলাম, আমি জানি যে আসলে আমরা খুব চ্যালেঞ্জিং জব করি, সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর চ্যালেঞ্জিং জব থাকে, অনেক স্ট্রেসফুল জব থাকে, সব সময় আমাদের প্রেসক্রিপশন জেনারেট করতে হতো, ডক্টরদের সঙ্গে রেগুলার যোগাযোগ করতে হতো। সো যেহেতু টার্গেট ওরিয়েন্টেড জব, এভরিডে একটা জবাবদিহিতা ছিল, সো কাজেই তখন একটু সময় পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এটা যত ইজি করা যায়, যত সিস্টেমটাকে যত অটোমেটেড করা যায়, আমি বলবো যে এই কারণে আমি কিন্তু সফটওয়্যারের কথা বলেছি, যে আসলে চ্যালেঞ্জটা ওখানেই। যদি আমরা যদি যে আধুনিক সফটওয়্যার গুলো এসছে এগুলো যদি আমাদের দেশে একটু যদি অ্যাফোর্ডেবল হতো, তাহলে কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যেত। তারপরেও আমার মনে হয় যে প্র্যাকটিস করা দরকার। আমরা হয়তো আরিফ ভাই কিন্তু বলার চেষ্টা করেছে যে আমরা অনেক বেশি কেপিআই বা অনেক বেশি কিছু না করে, সেখানে যদি আমরা শুধুমাত্র একবার ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেপিআইস গুলো আছে সেগুলো যদি ওদেরকে দিই, ঠিক আছে তুমি 3-4টা তুমি অ্যাট্রিবিউটস গুলো তুমি ফোকাস করো, তাহলে এবং তাদের যদি ফরম্যাট গুলো খুব সহজ হয়, তাহলে ম্যানুয়ালিও তারা কিন্তু করতে পারে। আর সফটওয়্যার হলে তো রেগুলার আমরা সাপোর্ট তাদেরকে দিতে পারবো। সফটওয়্যারে যদি অটোমেটেড থাকলে কাজটা খুব সহজ হয়ে যায়। তবে এখন আমরা যেটা দেখি যে সেলস ফোর্সটা অটোমেটেড করাটা ইজি, কারণ তাদের ডেটা গুলো সবসময় কম্পিউটারে থাকে, সো সেখান থেকে রিপোর্ট তৈরি করা, তাদেরকে রেগুলার রিপোর্ট দেওয়া, এই কাজটা খুব বেশি চ্যালেঞ্জের বিষয় নয়। কোয়ান্টিফিয়েবল অ্যাট্রিবিউটস গুলো তাদের থাকে। মার্কেটিং সেলসে ইজি, বাট অনেক সময় আমরা যারা কোয়ালিটেটিভ জব করি, ফিন্যান্সে করে অথবা অন্যান্য জায়গায় করে, সেখানে কিন্তু একটু আসলে চ্যালেঞ্জিং হয়ে যায়। সো ওই জায়গাগুলোতে কিন্তু তখন পেপার ওয়ার্কের কথাগুলো আসে। তো আমি মনে করি যে অটোমেশন ক্যান হেল্প আস অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা আমাদেরকে অথবা ফিল্ড ফোর্সকে আসলে অতটা পেপার ওয়ার্ক না দেওয়াটাই আমি ভালো মনে করি। তবে হ্যাঁ, তবে সাকসেসফুলের জন্য শুধুমাত্র তাকে একটা
ইয়ের মধ্যে মানে এটা কি বলে যে হাইপোথেটিক্যাল যদি সে এগিয়ে যায় তাহলে কিন্তু সে ভালো করতে পারবে না লাইফে। একটা নির্দিষ্ট প্যারামিটার শুধু সেল ভালো করলেই সে সফল হতে পারবে না, সেখানে তার নলেজ বাড়াতে হবে, কারণ তাকে ক্যারিয়ারে অনেক রেসপন্সিবিলিটি নিতে হবে, তাকে নেতৃত্ব নিতে হবে, একসময় এরিয়া ম্যানেজার হবে, একসময় হেড অফ সেলস হবে, থাউজেন্ডস অফ পিপলকে সে নেতৃত্ব দিবে। তাহলে সে যদি তার বিভিন্ন জায়গাতে যদি তার যে যোগ্যতা রয়েছে সেগুলোকে যদি ইমপ্রুভ না করে তাহলে ইন লং রান সে কিন্তু আসলে বড় সফলতা অর্জন করতে পারবে না। কাজে একমাত্র সেলস কেপিআই নিয়ে যদি সে এগুতে থাকে তাহলে একটা সময় গিয়ে তার ক্যারিয়ার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সো এই জন্য কেপিআই এর গুরুত্ব অনেক বেশি, এবং এগুলোকে মিজার, এগুলোকে নিয়ে চলা, সেগুলো সবসময় চেক করা, সেগুলোকে ইমপ্রুভ করার জন্য কাজ করা, এটা ক্যারিয়ারের জন্য এবং সফলতার জন্য গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ আনিস ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানে আপনি যে কথাটা বলেছেন আসলে মানে আমি যদি সামনের দিকে এগোতে চাই, আমরা দেখেছি, আমরা যখন দেখি যে আমরা যখন মোর জুনিয়র পজিশন কাজ করি আমাদের কিন্তু মোর ফাংশনাল জব করতে হয়, যত সিনিয়র হচ্ছে তত বেশি আমার কনসেপচুয়াল কাজে চলে যেতে হয়। তো সেই কারণে কিন্তু আমার সব দিকে আমাকে আই নিড টু কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, আদারওয়াইজ আই ক্যান নট গ্রো। এটা আমি কিন্তু যেটা আমি আসলে আমার ভেলাটেক্স একজন স্যার ছিলেন ফাতেমি রুমি ম্যানেজার জেনারেল স্যার বলতো যে যখন তোমার স্ট্যাক হয়ে যাবা লাইফের মধ্যে তখন কিন্তু তুমি শেষ, তখন তুমি আর এগোতে পারবা না। তো তুমি যাতে কখনো স্টেক না হও, কন্টিনিউয়াস রিডিং এর মতো, যেটা আমার বর্তমান এমডি স্যার, আমি না বললে নয়, আমার রাকিব স্যার, স্যার কিন্তু আমাদের যারা কোর ম্যানেজমেন্ট আমরা যারা কাজ করছি তাই কন্টিনিউয়াস আমাদেরকে বক করতে থাকেন যে তুমি নতুন কি শিখছো। উনি আমাদের সাথে বিভিন্ন ম্যাটেরিয়ালও শেয়ার করে এটা নিয়ে, যে তুমি এটা নতুন কিছু আসলে, হি ইজ দ্য হার্ভার্ড গাই, হার্ভার্ড এক্সিকিউটিভ, তো ওনার কাছেও প্রচুর ম্যাটেরিয়াল আসে, সেখান থেকে ঠিক আমাদের রিলেটেড কিছু আসলে আমাদেরকে পাঠিয়ে দেয় যে তুমি এটা এটা পড়ে নাও, এটা দেখে নাও। কন্টিনিউয়াস কিন্তু আমাদেরকে লার্ন করতে হয়। আমরা একদম শেষের মিনিটে চলে আসছি। আনিস ভাইয়ের কাছে যদি আমি যাই শেষ করার আগে, যে আনিস ভাই আজকে দর্শকদের উদ্দেশ্যে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি বলতে চান যে পারফরমেন্স ম্যানেজমেন্ট এবং ট্যালেন্ট রিটেনশন, যদি একদম ছোট কথায় আপনার কি মেসেজ থাকবে তাদের কাছে? দর্শকদের উদ্দেশ্যে আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই যে অনেক ধৈর্য সহকারে আজকে ওনারা আমাদের কথাগুলো শুনলো। আমরা আসলে যদি আমরা সফল হব, আজকের এই আমরা কৃতজ্ঞ থাকবো, বা আজকের এই সময়টা সফল বলে বিবেচিত হবে যদি কেউ উপকৃত হয়ে থাকে আজকে আমাদের কথার মধ্য থেকে। তো যাই হোক, দর্শকরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই রইল। এবং তারা তাদের জীবনে যদি যারা জব করছে তারা যেন সফল কাম হয়, তারা পারফরমেন্স যাতে সবসময় ভালো হয়, পারফরমেন্স সবসময় ভালো করার মধ্যে দিয়ে একটি অর্গানাইজেশনে তারা যেন কন্ট্রিবিউট করে, তারা নিজেরা যাতে সফল কাম হওয়ার মধ্য দিয়ে সোসাইটিকে তারা কন্ট্রিবিউট করে, পরিবারকে কন্ট্রিবিউট করে, দেশের মানুষকে কন্ট্রিবিউট করে, দেশকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। এটাই হচ্ছে আজকে দর্শকের কাছে প্রত্যাশা। ধন্যবাদ বিপ্লব ভাই। থ্যাংক ইউ আনিস ভাই, থ্যাংক ইউ। আমি আনিস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরিফ ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কথা কি হবে আজকে? আচ্ছা, আমার দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে ফার্মা ইন্ডাস্ট্রি, যেটা আনিস ভাই ডেটা দিয়েছিলেন, এটা 2.8 বিলিয়ন ডলার একটা ইন্ডাস্ট্রি, এবং এটা কিউমুলেটিভ এভারেজ গ্রোথ হচ্ছে প্রায় 14% পার ইয়ার। সো এটা আর একটা জিনিস আমরা বলে রাখি যে আমাদের দেশের প্রায় 98% যে ওষুধ সেটা আমাদের দেশে তৈরি হয়। সো কাজেই এটা একটা সম্ভাবনাময় শিল্প ইন্ডাস্ট্রি। তো এখানে যারা আমাদের শুনছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি ফার্মায় ক্যারিয়ার করতে চান, এখন এই প্যান্ডেমিকের ভিতরে যারা জব খুঁজে পাচ্ছেন না, আমি তাদেরকে ইনভাইট করতে চাই, প্রায় ফর্টনাইটলি পরপর, মানে 15 দিন পরপর আমাদের প্রথম আলোতে আমাদের অ্যাড যায়। তো আপনারা অ্যাড দেখবেন, যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সে পড়াশোনা করেছেন এবং মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন তারা চোখ রাখবেন। এবং আমরা কিন্তু ভালো লোক খুঁজছি, যদিও এই প্যান্ডেমিকে অনেকেই বলছে চাকরি নাই, বাট চাকরি আছে। এবং আপনারা যদি এই চ্যালেঞ্জটা, যদি এর দর্শক শ্রোতাদের মধ্যে কেউ থেকে থাকে যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স এবং যে কোনো সাবজেক্টে মাস্টার্স করেছেন, গ্রাজুয়েশন করলে হবে না, মাস্টার্স করতে হবে। সো তারা এই ফার্মা ইন্ডাস্ট্রিতে চাকরি করুন, আমাদের এখানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালে করুন বা অন্য ফার্মাসিউটিক্যাল করুন, বাট আপনাদেরকে
এই ইন্ডাস্ট্রিতে যদি করেন, এখানে কিন্তু হিউজ অপরচুনিটি রয়েছে। নিজেকে যদি আপনি আপনার যদি ভিতরে সেই আগুন থেকে থাকে, আমি বলবো, তাহলে সেটা ফ্লারিশ করার জায়গা এখানে। আপনি আপনার ধৈর্য, আপনার যে ভিতরে যে বলবো ইয়াং বয়সের যে উদ্দীপনা, সেটা দিয়ে কাজ করলে যেরকম আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, আপনি ফরেন ট্যুর করতে পারবেন, আপনি অনেক ধরনের ইনসেন্টিভ পাবেন, আপনি চাকরির সঙ্গে সঙ্গে একটা 6 মাসের মধ্যে আপনি একটা নতুন বাইক পেয়ে যাবেন। এরকম আস্তে আস্তে আমরা যেটা মনে করেছি, আমি তো আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন সেলস, সো এটার কিন্তু একটা বড় সুন্দর একটা সময়ের জন্য একটা খুব সময় উপযোগী, বিশেষ করে ইয়াংদের জন্য যে প্রফেশনটা আমরা শুরু করেছিলাম, আমরা কিন্তু এনজয় করেছিলাম সময়টাকে। এখন আমরা মনে করি যেটা আমাদের সোনালী সময়। তো আপনারাও আসুন, আমার কথা হলো আপনারাও আসুন ইন্ডাস্ট্রিতে, আপনাদের ট্যালেন্ট শো করুন। যেমন এখানে সুমি সুন্দর করে কথা বলে, আমাদের এমদাদ ভাই সুন্দর করে কথা বলে, আনিস ভাই সুন্দর করে কথা বলে, এরা কিন্তু সবাই খুব ভালো সেলসম্যান। বেসিক্যালি আমি বলবো সেলসম্যান যাদের কথা শুনলে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে চায়। তো সেরকম যদি আপনার ভিতরে ক্যাপাবিলিটি থেকে থাকে, আপনি সেটা ফ্লারিশ করুন, করে ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করুন। আর যারা এখনো হতাশায় ভুগছেন, মনে করছেন যে না জব নাই, জব আছে, আপনারা এই ফার্মায় ক্যারিয়ার করুন, আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সুমি। আরিফ ভাই এবং আনিস ভাই দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, প্রথমত আমাদের মুন্সি এইচআর সলিউশনস এবং কালার্স এফএম এর পক্ষ থেকে। আসলে আজকে প্রোগ্রামটা আমি নিজে খুব এনজয় করেছি, একদম খুব নাইসলি আনিস ভাই এবং আরিফ ভাই দুজন তাদের জ্ঞান গর্ভ দিয়ে এক্সপ্লেনেশন করেছেন। খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, আসলে একটা অর্গানাইজেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ যেমন একটা রাইট পিপল, যেমন ফোস্টারিং দ্য পারফরমেন্স কালচার, এটাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই দুটোকে নিয়ে যদি আমরা এগোতে না পারি, তাহলে আসলে অর্গানাইজেশনে ভালো একটা কালচার আমরা ডেভেলপ করতে পারবো না। তো আমি আবারও সুমিকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে মুন্সি আইটি থেকে আমাদের আনিস আমাদের সাথে কাজ করছেন, আনিসকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল দর্শকদের যারা দেখছিলেন ধৈর্য ধরে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমি সুমির কাছে ফিরে যেতে চাই। সুমির সাউন্ডটা অফ আছে। ধন্যবাদ স্যার, এবং সেই সাথে আমাদের আজকের দুজন অতিথিকে অনেক অনেক কৃতজ্ঞতা, আমাদেরকে এত চমৎকার একটা সময় উপহার দিলেন এবং আপনাদের প্রত্যেকটা কথা আমার যেমন ভবিষ্যতের জন্য অনেক কাজে আসবে আমি বিশ্বাস করি। যারা দর্শক আমাদের সাথে ছিলেন এবং যারা কালার্স এফএম 101.6 এ শুনেছেন, প্রত্যেকের জন্যই ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এটুকুই প্রত্যাশা, এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। সেই সাথে যারা যারা আমাদেরকে আজকের আয়োজনে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই একটা কথা একদম শেষ সময়ে এসেও, যে জীবন চাইলে অনেক সহজ হয়ে উঠতে পারে যদি আপনি চান। কারণ 2015 সাল থেকে বিপিও রিক্রুটমেন্ট, ফরেন সেকেন্ডমেন্ট, পেরোল আউটসোর্সিং ও থার্ড পার্টি ম্যান পাওয়ার আউটসোর্সিং সার্ভিসগুলো খুব সহজেই পাচ্ছেন মুন্সি এইচআর সলিউশনস লিমিটেডের কাছ থেকে। Our vision to provide world-class workforce solutions to local and multinational organizations. মুন্সি এইচআর সলিউশনস লিমিটেড, a concern of মুন্সি। মুন্সির একটা উদ্যোগ, আমাদের মুন্সি প্রেজেন্টস 100 বিডিএইচআর এই প্রোগ্রামটা। এবং আজকে একদম শুরুতেই এমদাদ স্যার একটু অল্প করে, মানে একদম স্বল্পভাবেই বলেছিলেন যে আমরা কিছু দিনের জন্য একটা ব্রেকে যাব, সাময়িক সময়ের জন্য। আবার আমরা খুব তাড়াতাড়ি আমাদের অতিথিদেরকে সঙ্গে করে আবারও চলে আসব। আমরা এই স্বল্প সময়ের জন্য বিরতির যেই কারণে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে আমরা আয়োজনটাকে আরো সুন্দরভাবে সামনে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের। এবং এর মাঝখানে ভাবার কোনো কারণ নেই যে এই দারুণ প্রোগ্রামটা আর হচ্ছে না, তাহলে আমাদের প্রশ্নগুলো কি আর জানাতে পারবো না? অবশ্যই জানাতে পারবেন। মুন্সি এইচআর সলিউশনস লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারবেন আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো সলিউশনের জন্য আমরা আছি আপনাদের পাশে সব সময়। এবং অবশ্যই অবশ্যই অপেক্ষায় থাকবেন আবার কবে আমরা চলে আসছি। আমরাও অপেক্ষায় থাকবো আপনাদের সাথে দেখা হওয়ার জন্য এবং আমাদের গুণীজনদেরকে সাথে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকুন, এটাই প্রত্যাশা। সাবধানে থাকুন। অনেকেই ধারণা করছেন যে সময় আবার স্বাভাবিক হয়ে গেছে।
গেছে, তাই যেমন খুশি তেমন ভাবেই হয়তো আমরা আবার জীবনকে পরিচালনা করতে পারি। ব্যাপারটা একদমই তাই নয়। সরকার কর্তৃক যে সকল নির্দেশনাবলী রয়েছে সেই নির্দেশনাবলী মেনে নিশ্চয়ই আপনারা চলবেন, সুস্থ থাকবেন, পরিবেশকে ভালো রাখবেন, বাংলাদেশকে ভালো রাখবেন, তবেই এগিয়ে যাবে আমার দেশ, আমরা অনেক ভালো থাকবো। আমরা সবাই ভালো থাকার প্রত্যয় এবং প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে খুব শীঘ্রই আবারও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।